প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক, দ্য ফিনান্সিয়াল পোস্ট। আরেকজন হলেন অ্যাডভোকেট আলী নাসের খান, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে উনি ক্রাইসিস রেসপন্স সেলের সম্পাদক। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ। আমরা শুরুতেই যাব এম এ আজিজের কাছে। এম এ আজিজ, অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, প্রতিদিন মিডিয়ায় নিউজ আসছে, এর পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেউ বলছে এ ডেভিল কারা, একই সঙ্গে এখন কেন এতদিন পরে? আপনি বিষয়টি কিভাবে দেখছেন? এটা একদম প্রথমে শুরু হওয়া উচিত ছিল। যেমন ধরেন, যৌথ বাহিনী কিন্তু অনেক আগেই নামানো হয়েছিল, কিন্তু যৌথ বাহিনীর কোনো আউটকাম আমরা দেখতে পাইনি তেমন। এখন যখন দেশে একটা অরাজকতা সৃষ্টি করা হলো, ধরেন এই যে শেখ হাসিনা পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে তারা ভারতের পার্লামেন্টারি পার্টি কমিটির সিদ্ধান্ত নিয়ে তাকে আশ্রয় দেয়। রাইট। সরকার থেকে বলা হয় তিনি যেন চুপ থাকে, অর্থাৎ বিভিন্নভাবে তিনি কথা বলেন, তাকে বন্ধ করার কথা বলে, কিন্তু সেই কথা বন্ধ হচ্ছে না। সেখান থেকে যেমন 3 দিন আগে বিবিসি রিপোর্ট করেছে যে ভারত থেকে ফ্যাসিস্ট সরকারের বলে নাই, তারা বলছে আওয়ামী লীগ সরকারের নেতারা ভারত থেকে বাংলাদেশে রাজনীতি করছে। সুতরাং সেটা তো সরকারের পৃষ্ঠপোষকতা আছে ভারতের। অবশ্যই। সুতরাং পৃথিবীতে কোনো নজির নাই, কোনো ফ্যাসিস্টের পতন হলে আবার সেই দেশে তারা ক্ষমতায় রিটার্ন করে। কিন্তু বাংলাদেশে কিন্তু ফ্যাসিস্ট সবসময়ই কিন্তু ডিস্টার্ব করেই যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই সরকার যখন যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ কিন্তু নিচ্ছে না। ধরেন, প্রথমেই যেটা করা উচিত ছিল, আমার বক্তব্য হচ্ছে যে ধরেন 15 বছরে এই আওয়ামী লীগ সরকার আপনার রিক্রুটমেন্ট ব্লাড টেস্ট করে করে রিক্রুটমেন্ট করেছে। এবং শুধু সরকারি না, আমরা aলোচনা করি সরকারি, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে পর্যন্ত তারা রিক্রুটমেন্টে ইন্টারফেয়ার করেছে। যার ফলে পুরা সমাজটাকে সাজানো হয়েছে এক দলের করে, এক দলের। সেইখানে ধরেন 21 জন লোক, তাও প্রথমে আসছে অল্প 18, পরে 3 জন বাড়ছে, 21 জন লোক অন্তর্বর্তীকালীন সরকার। এখন ছাত্ররা, জনতা যারা আগে এই অভ্যুত্থানে জড়িত ছিল আন্দোলনে, তারাও এখন বেসুরে বলে, মাঝে মধ্যে সরকারের সমালোচনা ছাত্ররাও করে। এখন ধরেন বক্তব্য হচ্ছে যে এই সরকার কিন্তু আমার মনে হয় এই ভূখণ্ডে, বিশেষ করে এই আগের বাংলাদেশে এই ভূখণ্ডে এত সমর্থন নিয়ে কোনো সরকার কিন্তু আসে নাই। একমাত্র আওয়ামী লীগ ছাড়া সব দল, জনগণ সবার সমর্থন ছিল, কিন্তু এই সমর্থনটা কিন্তু প্রপারলি ইউজ হয় নাই। কারণ হচ্ছে এক, যে সরকার 6 মাস পার দিল। এই যে রাষ্ট্রীয় ব্যবস্থার সংকট নিরসন অর্থাৎ নিয়ন্ত্রণে আনা যেমন কঠিন কাজ, তেমনি ওনারা পারেন নাই। এই কারণে বলি, ধরেন বাজার ব্যবস্থা, বাজারে আমি দেখলাম 2 দিন আগে যে রোজার ভিতরে খাদ্যপণ্যের ডিমান্ড হয়, বিমান ইম্পোর্ট করছে 60% পণ্য বাংলাদেশে এসে গেছে, রোজার পণ্য, আর বাকিটা পাইপলাইনে আছে, কিন্তু দাম কমছে না, নেই, সয়াবিন তেল নাই। এবং সয়াবিন বাংলাদেশে যেটা রয়েছে সেটা কিন্তু উদ্বৃত্ত, পাওয়া যাচ্ছে না। আমি বলছি ওটা যেটা চালান আসছে, আমাদের যে ডিমান্ড ছিল সেটা তো মোটামুটি আছে, এর বাইরে 60% অলরেডি রোজার পণ্য এসে গেছে, বাকিটাও পাইপলাইনে আছে। সয়াবিন তেল পাওয়া যাবে না কেন? খাদ্যপণ্যের দাম বাড়বে কেন? চালের দাম, চাইলে এখন মৌসুম, চালের তো সংকট নাই, চালের দাম, চাল তো কিছু ইম্পোর্টও করে ফেলছে, তারপরেও এখানে আসছে। অর্থাৎ এখানে যে আগে আওয়ামী লীগের সময়ের যে সিন্ডিকেট, নেক্সাস, এগুলোকে ভাঙতে পারে নাই। ধরেন কমার্স উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা পরিবর্তন করলো, তিনি আসলেন, আশা করা হচ্ছিল যে বাজার ব্যবস্থাপনাটা ঠিক হবে। বাজার ব্যবস্থাপনার কথাটা বলছি কেন, ধরেন আমার বাড়ি পাবনা, উত্তরাঞ্চলে একটা কফির দাম 1 টাকা, ঢাকা শহরে এখনো 20 টাকার নিচে কেনা যায় না। এখন এই যে আসার সময় ধরেন এই যে মার্কেটিং ফ্যাসিলিটি, এখান থেকে ঢাকায় পণ্যটা আনবেন কিভাবে, এটি হলো ব্যবস্থাপনা। বিক্রি, রাস্তায় চাঁদাবাজি, নানান কিছু সমস্যা আগেরটাই বিদ্যমান আছে,
কিন্তু আগেরটা কিছু জাহিরি ছিল, এখন অনেক কিছু বাতিনি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু উপসর্গ সবই রয়েছে, কিন্তু এটা নিরসন সরকার করতে পারছে না। যার ফলে আমি বলছি যে ধরেন এই যে ভারত থেকে যে বরাবর ধরে মিডিয়া থেকে শুরু করে ভারতীয়রা শুরু করে বিজেপি থেকে সরকার থেকে সব মিলে কংগ্রেসের মতো কংগ্রেস যাদেরকে তৃণমূল সারা জীবন একই সুরে কথা বলছে, একই সুরে কথা, একসাথে তারা বৈঠক করে এদেরকে শেল্টার দিচ্ছে। হেলমেট বাহিনী, ছাত্রলীগ তার ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে আপনার এটা বক্তৃতা প্রচার করেছে। কারণ এর প্রতিবাদে ধরেন স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে, ছাত্র জনতা গিয়ে ভেঙে দিছে। এখানে একটা প্রশ্ন এসেছিল যে এটা তো অন্যভাবেও করা যেত। অন্যভাবে কিভাবে করা যেত বলেন? মিছিল, মিটিং ইত্যাদি তো করা যেত। এখন ধরেন আওয়ামী লীগ তো একটা বড় সংগঠন ছিল, তাদের প্রত্যেকটা গ্রামে মহল্লায় সমর্থক আছে। ধরেন এটা যদি সন্ত্রাসটা সারা দেশে ছড়িয়ে যেত, এটাও তো সম্ভাবনা ছিল। অর্থাৎ এখানে কিন্তু এখানে একটা প্রশ্ন এসছে, আপনার যেহেতু স্থাপনা ভাঙার কথা বলছিলেন, সেটি হলো যে আমরা দেখেছি বিশেষ করে ইতালি এবং জার্মানিতে যে ফ্যাসিস্টের পতনের পর তাদের কোনো চিহ্ন রাখা হয়নি। বাংলাদেশের চিহ্ন থাকবে কেন, একটা একটু প্রশ্ন। আর এই চিহ্ন রাখা না রাখার সিদ্ধান্তটা সরকার আসলে ভালো হতো, না রাখার পক্ষেই ছিল। 5 আগস্ট সেই বার্তাটাই দেওয়া হয়েছে, কিন্তু সরকার করলো না, কিন্তু অন্য কেউ করলো, এটাও কিন্তু ঠিক নয়। সরকারই করা উচিত ছিল যদি করতেই চায়। না, বিষয়টা হলো শোনেন, আপনি যে উদাহরণটা দিলেন, ধরেন মুসোলিনির রাজনৈতিক থিওরি হচ্ছে ফ্যাসিবাদ। এটা কিন্তু একটা রাজনৈতিক দর্শন, থিওরি। তারটা ফেল করছে, তাকে যখন বিপ্লব করে পতন ঘটছে তাকে উল্টা করে বেঁধে পিটায়া হত্যা করছে। হ্যাঁ, হিটলার সে নিজে নিজেই দেখছে আমি পরাস্ত, সে নিজে নিজেই এবং এদের কোনো চিহ্ন রাখা হয় নাই। তো এদের ধরেন তাদের রাজনৈতিক দল এখন নিষিদ্ধ নাই। এই কাজগুলি প্রথমে আমি এই জন্য বলছি সরকারকে কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, এটা তাদের বোঝা উচিত ছিল। তার এই বোঝা ভ্রান্তির কারণে এই 6 মাস পরে এই সমস্যা তৈরি করছে। তো এটা আমি বলবো যে সরকারে কোন ইস্যু কখন কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে না বোঝার কারণে এটা হয়েছে। ধরেন আমি বলি বিপ্লবের পরে এই যে থানাগুলা থেকে অস্ত্র লুট হয়েছে, সেনাবাহিনীর প্রধান বলছে 626 জন আপনার সেনানিবাসে আশ্রয় নিয়েছে। তারপরে ধরেন 2022 এবং 23 সালে আমি দেখলাম 22 সালে আপনার 2.5 লাখ আর 23 সালে 2 লাখ একের সব এই আওয়ামী যুবলীগের ছাত্রলীগের লাইসেন্স দেওয়া হয়েছে অস্ত্র। সবগুলোকে তো এই সরকার বাতিল করেছিল। তারপরে যৌথ বাহিনী নামাইছিল। অস্ত্র কই? অস্ত্র কই? 662 জন। এখানে একটা সংকট তো ছিলই। হ্যাঁ, সংকট ছিল, পুলিশ কাজ করছিল না, প্রশাসন কাজ করছিল না, এটা একটা সংকট ছিল। এটারও ব্যাপার আছে। আপনার সাথে আমরা একমত যে সরকার কোন কাজটা আগে এবং কোন কাজটা পরে সেই ডিসিশনটার মধ্যে বোধহয় একটু সমস্যা রয়েছে। না, আমার বক্তব্য হচ্ছে শোনেন, ফ্যাসিস্ট বাংলাদেশে এদের চিহ্ন কি থাকবে? কোন চিহ্ন? ওই তো এখন প্রশ্নটা হচ্ছে এইটাই যে সময়ের কাজ সময় করতে হবে। কিন্তু সময় শেষ হয়ে গেলেও তবু করা যাবে না। না, করা যাবে না। এটাতে তো সরকারি করুক। ধরেন এই যে গাজীপুরে সেটব্যাক হয়েছে না, সরকারি করুক। হ্যাঁ, সরকার করবে কিভাবে? সরকার করলে সরকার তো তার সরকারি এখন তো কোর্ট আছে, আদালত আছে, সেটা তো বলতেইছে, সবাই বলতেছে এটা আইনের মাধ্যমে করুক। কোর্ট আছে না? এমন একটি বলেন না ফেসিবাদে এই যে খুন করলো, আপনি একটা ইউটিউব খুললে সব দেখতে পাবেন। আপনি বলেন না এই সরকারের কি ভরসায় থাকবে? একটি হত্যা মামলা ট্রাইব্যুনালে যতগুলো কেস হয়েছে একটা ট্রাইব্যুনালে পর্যন্ত চার্জশিট দিতে পারে নাই। তাহলে আপনার বিচারটা হবে? সবাই তো চাচ্ছে বিচার হোক। কেউ কিন্তু ফেসিবাদের পক্ষে বলে নাই, শুধু বলছে যে সব বিচার করা হোক। বিচার করলে তো আওয়ামী লীগ এমনিতে শূন্য হয়ে যায়, নেতৃত্ব শূন্য, সবই ধরা পড়বে। র্যাঙ্ক অ্যান্ড ফাইল সব, যাকে ধরে তারই 1000 কোটি, যাকে ধরে 1000 কোটি টাকার নিচে। আর এখন তার একটা সমস্যা রয়েছে, ভিডিও রয়েছে, হ্যাঁ, প্রমাণের কোনো অভাব নেই। তো কিন্তু আমার কথা হলো যে সরকার তো প্রপারলি হ্যান্ডেল করতে পারছে না। তারা যে কোনো মেইনলি প্রফেশনাল ওয়ার্ক যেভাবে করতে হয় তারা ওইভাবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়া সরকার কিন্তু একদম এই 6 মাসে কোনো কিছু ম্যানেজ করতে পারে নাই। অ্যাডভোকেট আলী নাসের খান, আপনি কি বলবেন? আজিজ ভাই তো সরকারের ব্যর্থতার কথা বলল,
দেখুন, আমারও মনে হয়েছে যে সরকারের শুরুর দিকে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা উচিত ছিল তারা তা করতে অনেকটাই ব্যর্থ হয়েছে। যে সমস্ত জায়গায় আমরা দেখেছি সাফল্য এসছে বা এখনো পর্যন্ত যে ফাংশনাল, সেটি আসলে জনগণের শক্তিতে। যেমন ধরুন, শুরু থেকে আমরা দেখেছি যে এই সরকারটি দাবি দেওয়া পূরণের সরকারে পরিণত হচ্ছিল। ঢাকা শহরে আমরা দেখলাম দাবির মিছিল প্রতিদিন। দাবির মিছিল এই সচিবালয় থেকে বের হয়ে 15 আগস্টে আবার দেখলাম যে একটা জুডিশিয়াল কু হওয়ার সম্ভাবনা দেখা দিল। আনসাররা দাবি দেওয়া আদায় করতে সচিবালয়কে এক ধরনের উপদেষ্টা সহ কর্মচারীদের অবরুদ্ধ করে রাখলো। তারপরে নানা শ্রেণী পেশার মানুষ আসতে শুরু করলো। তো এগুলো যে ম্যানেজমেন্ট, আমরা সেটি দেখেছি যে ঢাকা শহরে দায়িত্বশীল মানুষ, দায়িত্বশীল এজন্য বলবো কারণ অভ্যুত্থানের পরে মানুষ অনেকটা সহিষ্ণুতা দেখিয়েছে। হেভিচুয়ালি যে আইন মানার যে একটা টেন্ডেন্সি, এটা কিন্তু আমি মানুষের মধ্যে দেখতে পেয়েছি, এমনকি এখনো দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সর্বতভাবে পুলিশ এটি রক্ষা করছে বা অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থা সেটি না করে বরঞ্চ আমরা জনগণকে দায়িত্বশীল আকারে দেখতে পাচ্ছি। তো ক্ষোভের জায়গা, অসন্তোষের জায়গা অনেক, কারণ গত 16 বছরে ফ্যাসিবাদী আমলে যে ধরনের নিষ্পেষণ, জুলুম বা অসহযোগিতা বলুন, সেবা না প্রাপ্তির কথা বলুন, এগুলো যদি এখনো চলে জনগণ কিন্তু রিয়েক্ট করবে। তাজিজ ভাই খুব চমৎকারভাবে বলেছেন, বড় জায়গা হচ্ছে যে আমাদের যারা খুন করেছে আমাদের ভাইদের, বোনদের, সন্তানদের, তারা তো আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। জনপ্রশাসনের লোক এর সাথে জড়িত ছিল, পুলিশের লোক জড়িত ছিল, পাশাপাশি অন্যান্য এজেন্সির লোকজন। আমরা তো তাদের পোশাকটা আজ পর্যন্ত পরিবর্তন দেয়নি। এটা একটা খুব মেয়ার চেঞ্জ, এতে করে তেমন কিছু হয় না। তখন সিম্বল তো অনেক গুরুত্বপূর্ণ। ধরেন যেই পুলিশ আপনার বুকে গুলিয়ে চালিয়েছে, তারা যদি আবার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, এটা তো এক ধরনের ট্রমা তৈরি করে। তো আমরা মিনিমাম রিফর্ম এই পুলিশের মধ্যে দেখতে পেলাম না, আজ অব্দি দেখতে পেলাম না। ট্রাইব্যুনালের ক্ষেত্রে যেমন ধরেন নুরেমবার্গে মিলিটারি ট্রাইব্যুনাল থাকলো, এটা 45 থেকে 46 যদি হয়ে থাকে 1 বছরের স্প্যানে, এখানে কিন্তু বলা হয়েছে যে 24 জন পারপিটেটরকে আমরা বিচার করব, তাদের ঝুলানো হয়েছে 12 জনকে। তো বাংলাদেশে এই যে বড় একটি গণহত্যা হয়ে গেল, এবং এই ধরনের ঠান্ডা মাথার গণহত্যা এই সাম্প্রতিক ইতিহাসে নেই বললেই চলে। তবে সিস্টেমেটিক্যালি চালানো হয়েছে, শুধুমাত্র ক্ষমতাকে কক্ষিগত করবার কারণে নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। তো সেখানে আমরা তো এমনটাও দেখতে পেলাম না যে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির কথা বলা হচ্ছে, কিন্তু কারা? আমরা শুধু গণহত্যার কথা শুনছি, গণহত্যাকারীর কথা শুনছি, কিন্তু আমরা প্রকাশ্যে কোনো গণহত্যাকারীকে দেখতে পাচ্ছি না, কোনো তরফ থেকে না, তাদের নাম বলা হচ্ছে না। নেমিং শেমিং এর তো একটা ইস্যু থাকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অন্য জায়গায়। তো এটা হচ্ছে একেবারে খুবই মিনিমাম জায়গা, যে একটা নাম উচ্চারণ করে একটা নিন্দা জানানো। কিন্তু এরা তো একেবারে সুস্পষ্ট গণহত্যা। কিন্তু কারা? তাইলে পতিত শেখ হাসিনা, তার অমুক মন্ত্রী, তাদের বিচার হবে আগে। এই ব্যাপারটা পরিষ্কার করা হচ্ছে, জনগণ একটা হোপ পেত। খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এটা চার্জশিট আমরা দেখি নাই, তদন্ত পর্যায়ে রয়েছে। কাদের তদন্ত হচ্ছে? তো আইন মন্ত্রণালয় যদি একটা প্রেস দ্য মিট করতো, আমরা বলছি যে প্রত্যেক দিন করার জন্য, যদি সপ্তাহে করা হতো, সংবাদকর্মী যারা রয়েছেন, বিভিন্ন নিউজ এজেন্সি, অনেক ধরনের ওয়ে রয়েছে জনগণকে জানানোর জন্য। তো আমরা কিন্তু এর অগ্রগতি জানতে পারছি না। তাহলে জনগণের মধ্যে বিরাট ধরনের ক্ষোভ আছে, কারণ এই যে জীবন দেওয়া, এটা তো একটা আসলে স্পিরিটকে লালন করে, একটা উদ্দেশ্যকে সামনে রেখে। তো আবারও যদি রাস্তায় নামতে হয়, আবারও যদি জীবন দিতে হয়, তাহলে তো জীবন মানের, এই দেশের যে অবকাঠামো, ক্ষমতার ভারসাম্য, প্রতিষ্ঠান মেরামত করা, এগুলো কিছুই হবে না। তো এই ক্ষেত্রে জনগণ খুবই ক্ষুব্ধ এবং হতাশ। ধানমন্ডির 32 নম্বরের ঘটনাটা হচ্ছে এটিরই একটা পরম্পরায়। কারণ আমরা দেখেছি ইন্ডিয়ান এক্সপ্রেসে পতিত মন্ত্রীদের বিভিন্ন ধরনের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সেখানে আমরা পতিত ওই আমলকারে, মানে ওদেরকে একটা সরাসরি আপনি ফেসিস্ট বা খুনি বলতেই রাজি। তারা মন্ত্রী ছিল কি এমপি ছিল, এই ধরনের ট্যাগ ব্যবহার করছে বিভিন্ন সংবাদ মাধ্যম, এগুলো আমরা প্রতিবাদ জানাই। এবং পতিত হাসিনা, খুনি হাসিনা যে ধরনের বক্তব্য দিবে বলে জনগণকে উস্কানি দিয়েছে, এর বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডি 32। কিন্তু এটি কি ন্যায্য কিনা 6 মাস পরে? এটি ন্যায্য না। সরকার তরফ থেকে যদি জনগণের সেন্টিমেন্টকে বোঝার চেষ্টা করা হতো, কারণ এটা জনগণের সমর্থিত দরকার। ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এই সরকারকে সমর্থন করেছে, কিন্তু সরকার কি এই আবেগ, অনুভূতি বা এই দায়িত্বশীলতার জায়গাটাকে অনুভব করতে পারছে কিনা? আমরা মনে করছি মোটা দাগে সে বারংবার ব্যর্থ হচ্ছে। এই যে বলা হচ্ছে মব লিঞ্চিং, মব জাস্টিস, এই জনতাই কিন্তু আপনার অভ্যুত্থানে অংশ নিয়েছে। এই শব্দ দুটো আমরা লক্ষ্য করছি যে এই শব্দ দুটো যারা ব্যবহার করছে বেশি বেশি, তারা কিন্তু এদের একটা বড় অংশই কিন্তু এই ফেসিস্টদের দোসর। আমরা দেখেছি এই শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে কালচারাল ফেসিস্ট যারা রয়েছে, যারা এখনো ইনটেক্ট, এই ফেসিস্ট কালচারাল ইন্ডাস্ট্রি এখনো ইনটেক্ট, এদের যারা এনাবলার,
তারাই বিভিন্নভাবে ব্যবহার করছে। ধরুন আপনি একটা ময়দানে গিয়ে খেলাধুলায় রত ছেলেপেলেদের মাঝে খুব জোরে চিৎকার করলেন জয় বাংলা, তখন ওই ছেলেপেলে বা তাদের ভাই ব্রাদার এসে আপনাকে নিবৃত্ত করে বলল যে এটা তো ফেসিবাদের স্লোগান, আপনি দিতে পারেন না। এই ক্ষেত্রে আপনি মব কাকে বলবেন? যে স্লোগান উচ্চারণ করলো তাকে, নাকি যারা নিবৃত্ত করার চেষ্টা করলো তাকে? বইমেলার ঘটনা ঘটেছে, অত্যন্ত নিন্দনীয়। প্রধান উপদেষ্টা তিনি নিন্দা জানিয়েছেন এবং দায়িত্বশীল অন্যান্য কিন্তু উপদেষ্টা ঘটনাটা নিন্দা অন্যরকম। জানিয়েছেন। কিন্তু দেখুন, যেটি গত রেজিমেও হয় নাই, নিষিদ্ধ ঘোষিত বই এখানে প্রকাশ করার, এবং আমরা সেখানে কিন্তু জয় বাংলা স্লোগানও দেখেছি। এই যে তৌহিদি জনতা করে আলেম সমাজকে বা সাধারণ মানুষকে কর্নার করে দেওয়া হচ্ছে, এটা নিন্দা জানে। আপনি যদি অপরাধ করেন, এটা সাবজেক্টিভ হওয়া উচিত। মিস্টার অমুক এই অপরাধটি করেছে, এই জন্য নিন্দা জানাই। মিস্টার অমুক অমুক এই অপরাধটি করেছে, আমরা তার নিন্দা জানাই। কিন্তু কালেকটিভলি গণহারে শিক্ষিত মানুষের আমাদের একটা দোষও রয়েছে, সবকিছু জেনারেলাইজ করে ফেলা। অমুক হইলে অমুক গ্রামের সব সন্ত্রাসী। ব্রাহ্মণবাড়িয়ায় কোপাকুপির ঘটনা ঘটছে, ব্রাহ্মণবাড়িয়ার এন্টায়ার লোক হচ্ছে কোপাকুপিতে অভ্যস্ত। অমুক জায়গায় একটা কায়জা হয়েছে, ওই এলাকার লোক কায়জা করে। ব্যাপারটা তো এমন না। এতে করে অভ্যুত্থানকারী মানুষ, এদেশের মানুষ অনেক বেশি ক্ষুব্ধ হয়, তাদের মানে আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু বইমেলার যে ঘটনাটি, এটি কিন্তু মানে মত প্রকাশের স্বাধীনতা বলুন, এবং এই যে বৃত্তির স্বাধীনতা বলুন, বা অপিনিয়ন মেকিং এর স্বাধীনতা বলুন, এগুলা কিন্তু বাধাগ্রস্ত হয়। তবে যারা এটি করেছে অতি উৎসাহের কারণে করেছে। এটা তো সত্যই, অভ্যুত্থানের পরে যে কোনো শ্রেণী পেশার মানুষ, যে কোনো বর্গের মানুষ অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে। উস্কানি থাকবে, সেটা আমরা দেখেছি দিল্লি থেকে উস্কানি রয়েছে, পতিত লীগ থেকে উস্কানিগুলো রয়েছে। কিন্তু জনগণকে আরো দায়িত্বশীল হতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, এটা তো সত্য, বহির্বিশ্ব বা আমাদের সিভিল সোসাইটি বা যারা রাজনীতি ওইভাবে মানে ইনভলভ না, তাদের পক্ষ থেকে এই প্রোটেস্টগুলো আসবে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তারা কথা বলবে। এর মধ্য দিয়ে তো একটা ডেমোক্রেসির চর্চা হয়। এগুলো পজিটিভ দিক, কারণ সার্ভেলেন্স রয়েছে, মানুষ দেখছে, বলছে। তারপরে গাজীপুরের ঘটনাটা আমি একটু উল্লেখ করব, যে সংবাদ মাধ্যমকে আমরা বিভিন্ন জায়গায় খুব দায়িত্বশীল ভূমিকায় দেখছি না। দেখেন সেখানে সাথে দেখার তো কারণও নেই, কারণ সংবাদ মাধ্যমের বেশিরভাগই এখনো তাদেরই দখলে। জি, গত 16 বছরে আসলে এগুলোর মালিক কারা ছিল? ক্ষমতাসীন দলের মন্ত্রী, এমপি এবং তাদের ব্যবসায়ীরা। এখন আমরা কিছু কিছু জায়গায় মালিকানা পরিবর্তন দেখেছি, কিন্তু ভেতরকার ব্যবস্থাপনা কি পরিবর্তন দেখেছি? মালিকানা পরিবর্তন হয়নি। মালিকানায় অনেক ক্ষেত্রে পরিবর্তন, কিছু কিছু আমি বলেছি, কিছু কিছু ক্ষেত্রে। তো দেখুন, এগুলো তো সিস্টেমেটিক্যালি হওয়া উচিত। আপনি জার্মানির মডেলের কথা যদি বলি, ইভেন কি অ্যাপার্থেড স্টেট ছিল সাউথ আফ্রিকান মডেলের কথা যদি বলি, তো সেগুলো তো ইনস্টিটিউশনগুলো ক্লিনজিং মানে কি একেবারে খতম বা সরিয়ে ফেলার মতো না। সিস্টেমেটিক্যালি আপনি একটা মেথড ফলো করে নির্ধারণ করবেন কত সময়ের মধ্যে কিভাবে কাদেরকে এখান থেকে অপসারণ করলে যোগ্যতম, কাদেরকে আনলে আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করা। এখন কি আবার পার্টিজানকে দেওয়া হবে? নিশ্চয়ই না। কিন্তু যারা মিডিয়া এথিক্স মানে, অন্যান্য প্রতিষ্ঠানের সেই প্রাতিষ্ঠানিক এথিক্সগুলো মানে, এটা যাতে গণবান্ধব হয়, এগুলো তো ডেমোক্রেটিক মিডিয়ার ব্যাপারে বললেন। তো এখানে আরেকটা সংকট তৈরি হয়েছে, সেটি হলো যে এখানে কিছু লোক পরিবর্তন হয়েছে, এবং যাদেরকে পরিবর্তন করা হয়েছে এদের খুব কমই কিন্তু প্রফেশনাল। এখানে দলীয় চিন্তার থেকে এদেরকে সেখানে নেওয়া হয়েছে, যার জন্য আমরা রেজাল্ট ওইভাবে পাচ্ছি না। দেখুন, তাহলে তো সংকটটা তো আবারও তৈরি হবে। এই দলদাস লোক, অযোগ্য মানুষ কিন্তু পাঁচাটা লোক, মানে খারাপভাবে বলছি, তো এরা তো আবারই সেই মালিক পক্ষের তোষণ করবে, তাদের ন্যারেটিভ উৎপাদন করবে। এখানে নিরপেক্ষ যোগ্যতা সম্পন্ন সংবাদকর্মী এবং এই ব্যবস্থাপনায় যদি প্রফেশনাল লোক না থাকে, আবার একটা বিপর্যয় দেখা দেবে। তো সেক্ষেত্রে কিন্তু ট্রুথ, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রসেসে যেতে হবে। সাউথ আফ্রিকাতে এই সংক্রান্ত আইনও হয়েছে 1995 সালে। তারপরে কিন্তু ওরা গণশুনানি করে সেখানে কমিশনার নিয়োগ করে তারপরে এই প্রক্রিয়াটি শুরু করে। বাংলাদেশে এই ট্যাগ মডেল বলেন বা ট্রুথ, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কনফেশন, রিকনসিলিয়েশনের মডেল বলেন, সেখানে যেতে হবে। কারণ এই যে বিশাল সংখ্যক আওয়ামী সমর্থক যারা ওই অর্থে তাদের দল করে নাই, অপরাধ কর্মে যুক্ত হয় নাই, তারা তো এই দেশেরই মানুষ। তাদেরকে বোঝাতে হবে যে এই ফ্যাসিস্ট আইডিয়া তোমাদের মন মগজ যেভাবে কলুষিত করেছে, যেভাবে তোমাদের বিচারিক ধারণাকে নষ্ট করেছে, যেভাবে তোমাদের মধ্যে এমন একটি মতামত লালন করেছে যে তোমরাই উৎকৃষ্ট, বাকি সবাই নিকৃষ্ট, সবাই হচ্ছে হত্যাযোগ্য, এখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে, পাশাপাশি বিচার নিশ্চিত করতে। পারপিট্রেটরদের যদি বিচার হয়, লঘু অপরাধ করেছে তাদের যদি লঘুদণ্ড দেওয়া হয়, আর্থিক কেলেঙ্কারি, লুটপাট সহ বিভিন্ন জনের যারা সম্পদের ক্ষয়ক্ষতি করেছে, এগুলোর ক্ষতিপূরণের ব্যবস্থা করে এই সমাজকে আসলে এমন একটা অবস্থা আনতে হবে যেটা আমরা একটা ডেমোক্রেটিক সোসাইটি বা একটা স্টেট অ্যাপারেটাস, একটা ডেমোক্রেসি প্র্যাকটিস করতে পারি। তা না হলে কিন্তু আমাদের সামনে একটা বিপর্যয় অপেক্ষা করছে। এম এ আজিজ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং এখানে একটি বিষয় আমরা মূলত প্রদান পেয়েছি যে ডিসেম্বরে নির্বাচন হবে এরকম একটা আশ্বাস প্রধান উপদেষ্টা বিএনপিকে দিয়েছে এবং সেখানে বিএনপি আরেকটা প্রেস ব্রিফিং একটি কথা বলেছেন যে আমরা স্থানীয় নির্বাচনের বিপক্ষে জাতীয় নির্বাচনের আগে। আবার প্রেস উইং থেকে বলা হয়েছে যে স্থানীয় নির্বাচন নিয়ে তেমন একটা কথা হয়নি। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি একটা মেজর সংগঠন, তাদের সাথে প্রধান উপদেষ্টা বসেছিল, সেখানে আরও তিনজন উপদেষ্টা ছিল। সেখানে তারা যেটা বলেছে, কথাবার্তা যেটা আলোচনা হয়েছে আন্তরিকভাবেই হয়েছে। বডি ল্যাঙ্গুয়েজে তাই মনে হয়েছে। হ্যাঁ, এইটা ধরেন নির্বাচন, লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে হবে না পরে হবে সেটা আলোচনা না হলেও বিএনপি বলছে এই নির্বাচনটা তারা আগে মানবে না। তো এটাকে বিবেচনায় নিতে হবে, তাহলে বিএনপির সাথেই কথা বলতে হবে যে নিবে না যে, তো এটা তো সমাধান করতে হবে। এটা একটা সমস্যা আমি মনে করি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন হচ্ছে অনেক বড় নির্বাচন, জাতীয় নির্বাচনের চাইতেও বড়। কিন্তু জাতীয় নির্বাচনের গুরুত্ব এই জন্যই যে তারা সরকার পরিবর্তন ঘটে। এখন এই সরকার যেভাবে আমরা আলোচনা করছি 6 মাসে প্রপার রাস্তায় কিন্তু সরকারটা চলছে না, দেশটা চলছে না। অনেক জায়গায় ম্যানেজ করা যেত, এর চাইতে বেটার করা যেত, সেটা হচ্ছে না। সুতরাং এখন একটা নির্বাচন করে একটা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা, যারা জিতবে তাদের কাছে ক্ষমতা দেওয়া দরকার, এটি গুরুত্বপূর্ণ। লোকাল গভর্নমেন্ট এখন যদি কথা বলেন তাহলে এই চিন্তা যদি আসে যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে হবে, তা আগে বাতিল করলেন কেন? তখন ভাবেন নাই কেন? এই জায়গায় সমস্যা, কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে এই বিবেচনা বোধ নাই। হ্যাঁ, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট হচ্ছে মানুষের সমস্যা হলে লোকাল গভর্নমেন্টের কাছে আগে যায়। হ্যাঁ, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সেটাকে আপনি 20 মিনিটেই বাদ করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে এখন আবার করতেছে ওই ইলেকশন আগে হইতে হবে। যদি বাতিল না করতো তখন কিন্তু আপনি প্রশ্ন উঠাতেন যে সেই আওয়ামী লীগের চেয়ারম্যান, সেই আওয়ামী লীগের মেয়র এরা রয়ে গিয়ে। না না, এখানেই প্রশ্ন যে আপনি যত যাই বলেন না কেন, অরাজনৈতিক সরকার দীর্ঘদিন যেমন দেশ চালাতে পারবে না, তেমনি অরাজনৈতিক সরকার তাদের তো শিকড় নাই। সুতরাং তারা গ্রিপটা ছোট 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 ধরেন এখন 24 জন ছাত্রদেরকে ইচ্ছা করলেই 100%। আমরা কিন্তু শুরু থেকে বলছিলাম যে এই উপদেষ্টা পরিষদটা বড় করার জন্য, একদম সেটা আপনি নিজেও এই টক শোতে বলেছিলেন। সেটা করে না, এখন কি করবেন? করে না। আবার উপদেষ্টা যেগুলো বানানো হয়েছে দেখেন 60 জন মন্ত্রী প্রতিমন্ত্রী থাকে, আমরা মোটামুটি নাম বলতে পারতাম, এখন এই 24 জনের নামই তো কেউ কইতে পারে না। হ্যাঁ, দেখেন লোকাল গভর্নমেন্ট যেটা বাতিল, সেটা হচ্ছে কি প্রথমেই এই অন্তর্বর্তীকালীন সরকার এসে রাজনৈতিক দলগুলোর সাথে ডিস্টেন্স না রেখে ক্লোজলি, ধরেন প্রথমেই যদি বসতো, কথার কথায় মেজর দল, ধরেন মেজর দল কি বিএনপিকে কেন্দ্র করে অনেক দল আছে, আর জামাতকে কেন্দ্র করে কিছু দল আছে। মেজর দল কিন্তু এইটাই, তার ভিতরে তাদেরকেই যদি বলতেন আপনি যে তখন আগে তো যে সুসম্পর্কটা ছিল, ঠিক আছে আপনারা 5 জন করে আসেন একটু কথা বলি, বা মানে ইস্যু ভিত্তিক আমরা লোকাল গভর্নমেন্ট করতে চাই মতামত নিয়ে যদি করতো তাহলে শেয়ার করতো। এখন তো অ্যাকাউন্টেবল হতো রাজনৈতিক দল, এটা মিডিয়াতে আসতো যে এটা তো সব রাজনৈতিক দল আগে আলাপ করেছে, ছাত্ররা আসতো। হ্যাঁ, ছাত্ররা একটা বড় স্টেক হোল্ডার, ছাত্ররা রাজনৈতিক দল সব মিলে যদি আলোচনা করে আগাইতো, আমার বিশ্বাস তখন কিন্তু একটা চিন্তা করতো যে সিটি কর্পোরেশন আছে, উপজেলা আছে, চেয়ারম্যান আছে, একটা ধরেন চেয়ারম্যান। এখানে কিন্তু একটা সংকট রয়ে গেছে আসলে, নির্বাচন নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে আমরা যেভাবে সরলীকরণ করে দেখি, আসলে সরলীকরণ নয়। যেমন ধরুন নির্বাচন কমিশনের ব্যাপার আছে, ভোটার তালিকার ব্যাপার রয়েছে, অনেকগুলো সংকট ছিল। আসলে এই সরকারের আমরা সমালোচনা করছি যেমন ঠিক, তেমনি আসলে এই সরকার বলে না হানিমুন পিরিয়ডের একটা সরকার থাকে, এই সরকার কিন্তু হানিমুন পিরিয়ড কখনোই ছিল না। 3 মাস 2 মাস কোনো হানিমুন পিরিয়ড ছিল না। শুরু থেকেই যেটা অ্যাডভোকেট আলী নাসির বলছিলেন যে আন্দোলনের পর আন্দোলন, দাবির পর দাবি, কিছু সংকট ছিল নিঃসন্দেহে। যেমন ইলেকশনটা স্থানীয় সরকার ইলেকশনটা ইচ্ছা করলে আগে করা যেত না,
কারণ না। ভোটার লিস্টে তো করতে হবে, না, না। নির্বাচন কমিশন করতে আমার হবে, শোনেন, কারা ভোটার- নির্বাচন এটাকে না, না, না। কন্ট্যাক্ট করবে সেই বিষয়ে প্রশ্ন না রয়েছে। না, এটাও গভর্নমেন্ট সরকার, এই সরকার আগেই সিদ্ধান্ত নিতে পারত। সিদ্ধান্তটা কারণ হতে এই যে পারত। ভোটার লিস্ট এনআইডিটা, এটা কিন্তু আর্মি করে দিয়ে গেছে, আর্মি করে দিয়ে গেছে। এখন কে মারা গেছে বাদ যাবে, কে ইনক্লুড হবে। হয়তো এখন যদি ধরেন এনআইডি, একটা ছেলে ধরেন 10 বছর 12 বছর বা জন্ম থেকে এনআইডি থাকলো, তাহলে অটোমেটিক সে যদি জীবিত থাকে, অটোমেটিক সে আপনার ওই সিস্টেমটা আগে গ্রো আপ করতে পারতো। You are পারতো, right, right, পারতো। right. এখন সেটা করতে পারে। তো সুতরাং আমার মনে হয় সরকার যদি প্রথমে কি কি কাজ আছে এই কাজগুলো ভাগ করার পরে প্রায়োরিটি বেসিসে যদি হাত দিত, তাহলে কাজগুলো সব গুটিয়ে আসতো। এখন তো নির্বাচন কমিশন যেটা, সেটা তো ধরেন ভিন্ন আইনে, সেটা বিতর্ক বাদ দিলাম। এই নির্বাচন কমিশন কিন্তু একবার বলেছিল যে আমরা জুলাই আগস্টে হলেও নির্বাচন করতে পারবো, প্রস্তুতি আছে। আবার একবার বলল যে না, অন্তর্বর্তীকালীন সরকার বলছে এই বছরের শেষে সামনের বছরের মাঝে আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। কনফিউশন কিন্তু তারাও ছড়াইছে। তা আমার কথা হলো যে ভোটার লিস্টই তো প্রধান ইস্যু। এখন ধরেন নির্বাচন যে করবেন, এখানে কিন্তু নতুন করে চিন্তা করতে হবে। কারণ আপনি ডিসি সব ফেসিবাদের দোষরকে ডিসি বসায় দিচ্ছেন। আমি কিন্তু বরাবর বলছি প্রশাসন ক্যাডার একটা, এর বাইরে 25টা ক্যাডার আছে। এখন ডিসি হইতে কি আইনস্টাইন হতে হয় নাকি? আপনি ডিসি অন্য 26টা ক্যাডার থেকে কিছু লোক বেছে নিতেন, নিয়ে আপনি সাভারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশে আছে প্যাট, 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিয়ে ডিসি দিয়ে দিতেন, মিক্স আপ হইতো। এখন আপনি নির্বাচন করতে হলে ওই ডিসি রিটার্নিং অফিসার বানাইতে হবে, তাহলে তো গেল, তাদের হাতেই গেল, যে লাউ সেই কদু। তো সুতরাং এগুলো ভাবনা, এগুলো চিন্তা করতে হতো। তো এখন আপনি ওখান থেকে বেরিয়ে আসতে হবে যে ডিসি রিটার্নিং অফিসার হতে হবে এমন না, অন্য প্রফেশন থেকে হতে পারবে। আপনি সেনাবাহিনীর তো ইয়াং ফোর্স, তো আমার তো মনে হয় যে জুনিয়র অফিসাররা আপনার লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল থেকে, তাদের তো সহযোগিতা দেখেন না। 5 তারিখে তো গুলি চালাতে বলছে, তারা তো চালায় নাই। আপনি তাদের উপর আস্থা, তাদের তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দিয়ে রাখছেন, তো তাদেরকে আপনি ব্যবহার করবেন ইলেকশনের সময়, সমস্যা কি? আমার তো মনে হয় ইলেকশন নিরপেক্ষ করা ইজিলি সম্ভব। আর পার্টিগুলো এবং এদেশের জনগণও ধরে নিছে এবারের নির্বাচন যেহেতু সরকার আপনার কোনো পক্ষে নাই, সুতরাং এবারের নির্বাচন নিরপেক্ষ হবে। মানুষও কিন্তু মানসিকভাবে প্রস্তুত, এটা সম্ভব। কিন্তু প্রশ্ন একটাই যে আপনি শুরুতে চিন্তা করেন নাই যে এই ডিসিগুলোকে পদায়ন করতেছে। ডিসি এটা তো এক ধরনের কিন্তু দায়িত্ব দেওয়া, এটা কিন্তু পদ না। পদ হলো ডেপুটি সেক্রেটারি, হ্যাঁ, ডিভিশনে জয়েন্ট সেক্রেটারি দেয়। আপনি পদায়ন আপনি একটা লোকরে করবেন বাইরের থেকে, অন্য প্রফেশন, অন্য 25টা ক্যাডার আছে, সেখান থেকে করলে সমস্যাটা হয়তো কি? করেন নাই তো, সব প্রশাসন ক্যাডারের লোক বসায় দিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এম.এ. আজিজ এবং অ্যাডভোকেট আলী নাসের খান। আমরা এখানে সরকারের তীব্র সমালোচনা করছি, তার ব্যর্থতার কথা তুলে ধরছি। রাজনৈতিক দলগুলো কি তাদের সঠিক দায়িত্ব পালন করছে? রাজনৈতিক দলগুলো সঠিক দায়িত্ব পালন করার চেষ্টা করছে। আমরা দেখছি যে সরকারের তরফ থেকে যখনই আহ্বান করা হচ্ছে, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো সেখানে যাচ্ছে, আলাপ আলোচনা করছে। কিন্তু আলোচনার ক্ষেত্রে কিছু জিনিস পরিষ্কার হওয়া উচিত। আমি এখানে আরেকটা জিনিস বলি, আপনাকে যোগ করি, সেটি হলো রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে বা সরকারের সমালোচনা নিয়ে যত সোচ্চার, বিচারের দাবিতে কিন্তু তত প্রেসার দিচ্ছে না। এক,
2 নম্বর হলো ফেসিবাদের বিরুদ্ধে কি হবে বা ফেসিবাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, ফেসিবাদের চিহ্নগুলো থাকবে কি থাকবে না, এ ব্যাপারে কিন্তু তারা কথা বলছে না। তাহলে কি হবে? না আমরা ধরে নিলাম যে সরকার অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে সরকারকে কিন্তু চাপ দিচ্ছে না, চাপ দিচ্ছে শুধু নির্বাচনের জন্য। দেখুন, সরকার তো আসলে গণদাবি শোনে। এখন রাজনৈতিক দলগুলোকে মনে করা হয় জনগণের প্রতিনিধি হিসেবে তাদের যে চাওয়া পাওয়ার ব্যাপারগুলো এগুলো উপস্থাপন করবে তাদের বক্তৃতা। কিন্তু সবাই দলীয়ভাবে চিন্তা করছে। কিন্তু এটা সত্য কথা যে আমরা বিচারের দাবিতে বিশেষ করে যে জাতীয়তাবাদী দল, জামাতের মতো বড় সংগঠন যেগুলো রয়েছে তাদের পক্ষ থেকে ম্যাসিভ কোনো চাপ নেই, প্রোটেস্ট চাপ আমরা দেখতে পাচ্ছি না। কিছু দেখতে পাচ্ছি, এগুলো খুবই নমিনাল, খুবই মানে আনুষ্ঠানিকতার মধ্যে। যেখানে বিএনপি যদি স্ট্যান্ড নেয় সেখানে রাষ্ট্রপতি পরিবর্তন হয় না, সেখানে হাইকোর্টের বিচারকদের পরিবর্তন করা যায় না। সেক্ষেত্রে আওয়ামী লীগের নিবন্ধন বা নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার বলে যে তারা চাচ্ছে না ইত্যাদি ইত্যাদি, আরো নানা ধরনের ইস্যু রয়েছে। প্রোক্লামেশনের ক্ষেত্রে তারা যে অবস্থান নিয়েছে এটি এখনো ঝুলে রয়েছে। তো বিচারের দাবি যদি বড় রাজনৈতিক সংগঠনগুলো করে এবং মাঠে নামে, সরকার তরফ থেকে বা যে ট্রাইব্যুনালতে গঠিত হয়েছে বা আইন মন্ত্রণালয়ের কথা বলুন, সেখান থেকে তো এই প্রক্রিয়া স্লো হবার কোনো কারণই নেই। তো রাজনৈতিক দলগুলোর রেসপন্সিবিলিটির জায়গা রয়েছে। যেমন নির্বাচন তো শুধুমাত্র মানে একটা চাওয়া পাওয়া না এই গণঅভ্যুত্থানের। আবার এটিও সত্য নয় যে মানে নির্বাচন এবং বিচার, নির্বাচন এবং হচ্ছে সংস্কার এগুলো কনফ্লিক্টিং, সবই একই সাথে চলতে পারে। তো প্রত্যেক জায়গা থেকে বলা হচ্ছে, এটা আমরা বিবেকবান সমস্ত মানুষজনকে বা সংগঠনগুলো থেকে বলতে শুনেছি যে মিনিমাম সংস্কার হতে হবে। সংস্কার তো আসলে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম হতে পারে। তো একেবারে যেগুলো একেবারে প্রিলিমিনারি সংস্কার, আবশ্যিক সংস্কার, এগুলো করে নির্বাচনের দিকে যাওয়া যেতে পারে। পাশাপাশি এই বিচারকে সামনে রাখতে হবে। দেখুন, বিচারের প্রশ্নে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত। যদি এই ফ্যাসিবাদী ব্যবস্থা সত্যিকারই বিলোপ না হয়, যদি ওরা আবার ফেরত আসে, যেমন আমি একটু বলে রাখতে চাই, আওয়ামী লীগ কিন্তু একটা স্যাটানিক একটা ধর্মের মতো হয়ে গিয়েছিল। আমি এটাকে স্যাটানিক ফোর্স আকারে দেখতে চাই এবং এদেশের মানুষও দেখে। তাদের কেবলা ছিল ধানমন্ডি 32 নম্বর, তাদের স্পিরিট ছিল চোরতন্ত্র। এবং আপনি দেখুন তাদের যে সিম্বল, পোশাক, এটা সে মুজিব কোড বলতে চান, এই যে কালো পোশাকটা, এটা ছিল তাদের জন্য ফ্যাসিবাদের একটা সিম্বল। এবং তাদের আরও তীর্থস্থান রয়েছে দিল্লি সহ নানা জায়গায়, এবং কোনো ঝামেলা হলে দেখবেন তারা সীমান্তের ওই পার চলে যায়। এই যে একটা ব্যবস্থা এবং তাদের যে ফলোয়ার বিভিন্ন সংগঠনগুলো থেকে, এটা রিলিজনের মতো, তারা বাধ্য করেছে এই স্যাটানিক ধর্মের বায়াত নিতে। গত 16 বছর তারা এটি করেছে। এটি করে মানুষকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে তাদের ধর্মের লোক মাত্র হচ্ছে উন্নত আর সবাই হচ্ছে হত্যাযোগ্য। এটি আমরা কিন্তু 2024 সালে দেখেছি, এবং কোনো অনুশোচনা নাই। এই আওয়ামী স্যাটানিক ফোর্সের পক্ষ থেকে কোনো ধরনের অনুশোচনা নাই যে একটা গণহত্যা হয়েছে। এই ব্যাপারে তাদের মানে মানে কি বলবো, যে কথাবার্তা এখনো তারা অস্ত্র হাতে নিয়ে রয়েছে, হুমকি দিচ্ছে, রামদা চাপাতি নিয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। এবং মানে গাজীপুরের কসাইখ্যাত জাহাঙ্গীর, যে হাসিনার রুহানি পুত্র, সেই জাহাঙ্গীরের আমরা একটি অডিও বার্তা দেখলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সে বলছে, যদি খুনিরা যদি তারা প্রকাশ্যে রাজধানীতে বা দেশে ঘুরে বেড়াতে না পারে, তাহলে রাজধানীর মানুষ সহ দেশের মানুষকে রাতে ঘুমাতে দেবে না। আপনি দেখুন, এটা কিন্তু আবারও যুদ্ধ ঘোষণা সামিল। তাদের পতন হয়েছে, কিন্তু তারা কিন্তু তাদের হাত থেকে অস্ত্র নামায় নেই। তাহলে এই সরকার তাদেরকে আইনানুগভাবে ডাউন করার জন্য লেজিটিমেসি পায়। সেক্ষেত্রে আমরা দেখেছি অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে, কিন্তু প্রশ্ন রয়েছে সেখানে কি মানবাধিকার লঙ্ঘিত হবে কিনা, রাঘব বোয়ালরা ধরা পড়বে কিনা। আমরা মনে করছি সরকারের তরফ থেকে শুরু থেকে যেটা হয়েছে, সরকারকে জনগণের আরও কাছাকাছি আসা উচিত। সেটি পরামর্শক নিয়োগ করে হোক, বিভিন্ন কার্যক্রমের সিভিল সোসাইটির এঙ্গেজমেন্ট, এক্সপার্টদের এঙ্গেজমেন্ট আরও অনেক বেশি জরুরি। যেমন ডেভিল হান্ট তখনই সবল হবে যদি আপনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এখানে যদি যুক্ত করেন, স্থানীয় যারা শিক্ষক, পেশাজীবী, তাদেরকে এখানে যুক্ত করেন, এমনকি রাজনীতিবিদ তাদের কাছে আইন শৃঙ্খলা মিটিংয়ে বারংবার পরামর্শ নেন। এটি কিন্তু শুধুমাত্র যৌথ বাহিনী নিজস্ব জ্ঞানে এই ধরনের ডেভিলদের কিন্তু ধরে আনতে পারবে না, কারণ তারা বিভিন্ন জায়গায় আশ্রয় প্রশ্রয় নেয় এবং এলাকার প্রত্যেকের ডাইনামিক্স রয়েছে। তো আমরা আশা করব সত্যিকার অর্থেই যারা এখনও এই ফ্যাসিবাদী ব্যবস্থার ওই স্পিরিটকে ধারণ করে মানুষের বিরুদ্ধে নানা ধরনের নাশকতা চালাচ্ছে, তাদেরকে ধরে এনে প্রপারলি শাস্তির মুখোমুখি করা হয়। পাশাপাশি এটিও আহ্বান জানাবো, সরকার তরফ থেকে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করা হচ্ছে। আমরা আশা করব এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, যে সমস্ত পেশাজীবী সংগঠন, নাগরিক সংগঠন, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা এবং সংবাদ মাধ্যমের কর্মী এবং সিভিল সোসাইটির মানুষজন, তাদেরকেও কিন্তু শুনতে হবে, কথা শুনতে হবে রাজনৈতিক দলের পাশাপাশি।
তাহলে আমরা মনে করছি এর গতিশীলতা বাড়বে। 72-তে যেটা হয় না, আমলাতন্ত্রের ঘাড় মটকানো যায় নাই, 90-এ হয় না, 2024-এ হয় নাই, এরাই তো নিষ্পেষণ ছিল। আজকে বণিক বার্তা একটি রিপোর্ট দেখলাম, আমাদের জিডিপির সাইজ কত এটি বলা যাচ্ছে না। বিবিএস থেকে বলা হচ্ছে যে ধরনের পরিসংখ্যান গড়মিল $40 বিলিয়ন মতো গড়মিল, বলা হচ্ছে যে 450 বিলিয়ন ডলারের মতো, আবার বলা হচ্ছে কিছু কিছু এক্সপার্টের $300 বিলিয়ন মতো হবে। এই যে একটা পরিসংখ্যানের গাপ, এটা কারা করেছে? এর সাথে ব্যুরোক্রেসি জড়িত। এই যে আপনার বালিশকাণ্ডের কথা বলুন, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি, সমস্ত সম্পদ কিন্তু হাজার হাজার কোটি টাকা বেগম পাড়ায় এগুলা পাঠিয়ে দেয়। এবং রিপোর্ট হয়েছে বেগমপাড়ায় যাদের বাড়ি রয়েছে আর 70% কিন্তু আমলা। হ্যাঁ, আমলা। এবং দেখেন কুইক রেন্টালের নামে এই যে ইন্ডিমনিটি দিয়ে যে একটা চোরতন্ত্র কায়েম করা হয়েছিল, তো সেই ব্যক্তিবর্গরা যদি এখনো জনপ্রশাসন থাকে, উপদেষ্টাদের আমরা দায় দিই, সরকারকে দায় দিই, কিন্তু যারা এই কর্তব্যগুলা পালন করে, যে সিদ্ধান্তগুলো হয়, তারা তো হচ্ছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং তাদের এই অর্গানোগ্রামের লোকজন। তো তারাই যদি জাস্ট খালি রিলোকেট হয় এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়ে, ওরাই যদি থাকে, সচিবদের মিটিং যদি সেই ফ্যাসিবাদী আমলের সচিবরাই করে, তাহলে তো এদেশে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকারকে ব্যর্থ করতে এবং নতুন এই রাজনৈতিক ব্যবস্থা না দাঁড়াবার জন্যে এই কিন্তু এই মানে আমলাতন্ত্র দায়ী, এবং এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে। জনগণ তো এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে রয়েছে। রাজনৈতিক দলগুলার যদি অন্য ধরনের অসৎ উদ্দেশ্য থাকে, এই গণ অভ্যুত্থানের স্পিরিটের বাইরে কথা বলবার মতো পরিস্থিতি নাই, জনগণ কিন্তু তাদেরকে আবারও রুখে দিবে। সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার এম্পাওয়ার্ড ফিল করা উচিত, যে জনপ্রশাসনের জন্য যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সুপারিশগুলো দেওয়া হয়েছে, এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করার জন্য যে ধরনের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে, এটি এখনই করতে হবে। তা না হলে ভবিষ্যতে কিন্তু মানুষ আবার সাফার করবে। আমরা সরকার দেখতে পাই, কিন্তু এই জনপ্রশাসনের ভিতরে একটা বিকল্প সরকার কায়েম করা থাকে। এরাই কিন্তু আমাদের এই নিষ্পেষণগুলো করছে। এবং আপনারা যদি বলেন যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান কেন দাঁড়ায় না, তাদের জন্য দাঁড়ায় না, তাদের স্বার্থের বাইরে আমরা অন্য কিছু দেখতে পারি। আমি মিলিটারি ব্যুরোক্রেসির কথাই বলবো। দেখুন, ওইটা স্টেট উইদিন এ স্টেট, একটা তাদের ফৌজি বাণিজ্য রয়েছে। সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা ছিল 24শে গণঅভ্যুত্থানের শেষের দিকে, তাদের জুনিয়র অফিসাররা সাপোর্ট করেছিল। তো তার পাশাপাশি এইখানেও একটু সংস্কার আনতে হবে, সেই কথাগুলো আসতে হবে। শিক্ষার ব্যাপারে আমরা উল্লেখযোগ্য দেখলাম না। এখন কিছু কিছু এক্সপার্ট বলা শুরু করছে এটাও নাকি মব নির্ভর। দেখুন, গত 15 বছরে যেভাবে কাগজে কলমে পাশ করানো হয়েছে, প্রশ্নপত্র ফাঁস করানো হয়েছে, অযোগ্য লোকদের সেখানে দেওয়া হয়েছে, কারিকুলাম যেভাবে পরিবর্তন করা হচ্ছে, আমাদের এই মানব উন্নয়নের জন্য সবচেয়ে বড় সংস্কারটা এই শিক্ষা রিলেটেড, শিক্ষা খাতে বা আমাদের শিক্ষা মন্ত্রণালয় নির্ভর হওয়ার কথা ছিল। আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি না। এখনো পাঠ্যপুস্তকে নানা ধরনের অসঙ্গতি দেখা যাচ্ছে। এখনো সময় রয়েছে কিছু প্রায়োগিক উদ্যোগ নেওয়া হোক। রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে যত ব্যস্ত, আসলে অন্য কাজে তত ব্যস্ত না। বিশেষ করে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিচার হওয়া দরকার ছিল, এখন পর্যন্ত কোনো চার্জশিটই দেওয়া হয়নি একজনের ব্যাপারেও। এটা নিঃসন্দেহে একটা হতাশাজনক খবর। কিন্তু এইগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর খুব বেশি মাথা ব্যথা মনে হয় না, যার জন্য আমরা দেখি যে যেমন জামাত ইসলাম এখন রাজনৈতিক বড় স্টেক হোল্ডার হয়ে উঠেছে। তারা কিন্তু তাদের প্রার্থীদের নাম ঘোষণা করছে নানান জায়গায়, আমরা জানি না কী কারণে করছে, কিন্তু বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনায় হচ্ছে। এবং শেষ পর্যন্ত এই আলোচনার পরিপ্রেক্ষিতে সম্ভবত রোববার দলটির আমির শফিকুর রহমান বলেছেন যে জামাত এখন অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি, এটা প্রাথমিক সিলেকশন। আসলে প্রার্থী ঘোষণাই, সিলেকশনের প্রার্থী ঘোষণা তো একই কথা। একই কথা। তারা এটি কেন করছে এত আগে ভাগে? না, বিষয়টা হলো যে নির্বাচন তো আলটিমেটলি হবে। এই কারণেই বলছি যে ধরেন এই সরকারটা যদি দেশটা সঠিকভাবে জনপ্রত্যাশা পূরণ করে চালাতে পারত, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু ব্যাকওয়ার্ডে পড়ে যেত। অর্থাৎ রাজনৈতিক দলগুলি এই সরকারের ইনঅ্যাকশনের কারণে আপনার রাজনৈতিক দলগুলো কিন্তু বুঝতেই পারতেছে, হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু নির্বাচন হবেই। এখন ধরেন জামাতের কথা বললেন, জামাতের এখন একটা প্রত্যাশা দাঁড়িয়েছে। আগে তো ধরেন জামাত সিট পেত কম, এবারে তারা মনে করছে তো হয়তো ইসলামিক দলগুলো এক জায়গায় করতে পারলে তারা হয়তো সরকারে প্রত্যাশা করে, না হলেও অন্তত অপোজিশন তো থাকবেই, এমনিও তো অপোজিশন থাকবে। তো সামনে নির্বাচন, তাদের যে সিস্টেম আছে, জামাতের যে সিস্টেমে কিন্তু অনেকটা তাদের বলাই যায় যে তাদের কিন্তু প্রার্থী অলমোস্ট ঠিক থাকে। হ্যাঁ, এখন প্রতিপক্ষ প্রার্থী কে হওয়ার সম্ভাবনা আছে সেটার কারণে তাদের কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু প্রার্থী ঠিকই থাকে। আবার বিএনপি বলেন, বিএনপির তো সব জায়গায় 2-4জন করে প্রতিদ্বন্দ্বী আছে, তাই না, মানে প্রার্থী আছে। তারাও হয়তো ভিতরে হয়তো জরিপ করে বা কোনোভাবে হয়তো ঠিক রাখছে, নানান ইস্যু কাজ করে, শুধু জরিপ নয়। হ্যাঁ, কাজ করে।
তো তারা হয়তো প্রার্থী দিতে তাদের হয়তো ম্যাটার অফ ওয়ান উইক তারা দিতে পারবে। তো এখন যেটা বলছেন যে রাজনৈতিক দলগুলি এই বিচারের ব্যাপারে কিন্তু রাজনৈতিক দল কিন্তু এমনি হ্যাঁ ওইভাবে ধমকি দেয় নাই যে বিচার করতে হবে, এটা ঠিক, কিন্তু বিচারের কথা কিন্তু বলছে, জামাতও বলছে, বিএনপিও বলছে, অন্য দলও এখন বলছে। রাজনৈতিক দলগুলো তো আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করতে চায় না। হ্যাঁ, জামাতও আওয়ামী লীগের ভোট পাইতে চায়, বিএনপি পাইতে চায়। যে কারণ হচ্ছে যে তার নেতারা সব এই যে চলে গেছে, সব ওই তো বিবিসি রিপোর্ট করছে না, সব সংগঠক কিন্তু একটা গ্রেপ্তার। তাহলে একটি প্রশ্ন উঠতে পারে, আপনি যেহেতু বলুন যে এই দুটো দলই আওয়ামী লীগের ভোট পেতে চায়, এই আওয়ামী লীগের ভোট পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেখান থেকেই তারা কি বিচারের ব্যাপারে যতটুকু সক্রিয় হওয়ার কথা ছিল, সোচ্চার হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না? না, সেটা হচ্ছে না। তবে বিচারের ব্যাপারে তাদের আপত্তি নেই, কিন্তু আপত্তি চাপটা দিচ্ছে না সরকার, চাপটা হয়তো ওইভাবে দিচ্ছে না যেভাবে বলছে বিএনপি। যেমন বলছে কালকেও বলছে নির্বাচন না হলে, নির্বাচন না, কালকেও বলছে বিচার চাইছে, বাজার ব্যবস্থা ইত্যাদি অনেক কিছু আলোচনা করছে, হ্যাঁ চাইছে। তো এখন যেহেতু সরকারে আছে, সরকারে তো কোর্টও বিচার বিভাগও সাজায় ফেলছে, ট্রাইব্যুনালে বিচারটা হচ্ছে কেন? সব মিলে মাত্র 70 জন গ্রেপ্তার আছে, আর গ্রেপ্তার নাই। সংগঠক, ফ্যাসিস্টের সংগঠক যারা সব ভারতে চলে গেছে, কেউ লন্ডন চলে গেছে, কেউ দুবাই চলে গেছে। বিচারটা হোক, অসুবিধা কি? আমার কথা হলো যে চার্জশিট পড়ে নাই। জি জি, আমি বলতেছি ইন অ্যাবসিশিয়া বিচার হয় না। শেখ হাসিনা তো এটার যতই বলেন গডফাদার, তার নির্দেশ ছাড়া কি গুম, আপনি বলেন যে আয়নাঘর তৈরি হয়েছে, গুম খুন এগুলো হয়েছে, গুলি চলছে, তো তার বিচারটা কেন আইনি অ্যাবসিশিয়া হবে না? খালি চিঠিতে তারে ফেরত দাও, এর জন্য অপেক্ষা করো, তোমার রায় তুমি দিয়ে দাও, দাও না তারে, যাও, এটা দিচ্ছে না কেন? চার্জশিট হতেছে, তার বিরুদ্ধে তো বহুত কেস হয়েছে, প্রায় 150-200 কেস, একটা কেসও চার্জশিট দিতে পারে না কেন? তাহলে চার্জশিটটা কার উপরে নির্ভর করে বলেন? তো এই জন্য বলছি যে বিচার যদি করে, এমনকি কেউ বিরোধিতা করতে পারবে, কোনো দল, জামাত, বিএনপি বিরোধিতা করবে, তো এটা তো সরকারের দায়িত্ব। সরকার তো গণঅভ্যুত্থানে প্রধান উপদেষ্টা বলছেন না, ছাত্ররা তাকে নিয়োগ করেছে, তো তাদের দায়িত্ব, দলগুলোর চাইতেও দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশি, অন্তত বিচার করা। তো বিচারটা হচ্ছে না কেন? এটা তো স্বাভাবিক। তারপরে ধরেন শেখ হাসিনাকে ফেরত আনতে পারতেছে না। যতদিন শেখ হাসিনা ভারতে থাকবে ততদিন ভারতের সাথে আমাদের টানাপোড়েন চলবে, এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। তবে ভারতের ফরেন পলিসির পরিবর্তন হওয়া উচিত, কারণ দেখেন বিশ্বায়নের যুগে কোনো দেশ কিন্তু ছোট না, তারা মালদ্বীপের থেকে আউট হয়ে গেছে না, তো মালদ্বীপ তো ছোট্ট দেশ, কয়েক লাখ লোকের বাসিন্দা, আর বাংলাদেশে 18 কোটি লোক। বাজার দেখেন হাই হাই শুরু হয়েছে, বাংলাদেশের থেকে সব ভারতীয় প্রায় 12-14 লাখ চলে গেছে লোক, আনঅফিসিয়ালি কাজ করতো, চলে গেছে। আর ভারতের এখন 3rd প্রবাসী আয়, এটা নাই হয়ে গেছে। তারা বলছে ভিসা দেয় না, হসপিটালগুলো চলতেছিল না, নিউ মার্কেটে বিক্রি হয় না, টুরিস্ট পায় না। এখন বাংলাদেশ তো অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য জায়গায় ব্যাংককে চিকিৎসা নিতে যাচ্ছে। চীনে কুম্বিংয়ে 3টে হসপিটাল, স্পেশালাইজ হসপিটাল করেছে। গার্মেন্টসের জন্য তুলা লাগতো, 80% তুলা বাইরের থেকে ইম্পোর্ট করতো, এবং ভারত থেকে সিংহভাগ, গুজরাট থেকে আর কি। হ্যাঁ, এখন আপনার সাউথ আফ্রিকার থেকে তুলা আসে, মালয়েশিয়াতে ওয়্যার হাউস তৈরি করছে তারা, সেখান থেকে তুলা নেয়, বিকল্প হয়ে যাবে বিশ্বায়নের যুগে। এখন ধরেন ভারত আমাদের সাথে গায়ে পড়ে ঝামেলা করতেছে। আমি বলবো আমাদের কথা হচ্ছে, আমরা ছোট দেশ, ছোট অর্থনীতির দেশ, আমরা তো আমি তো গেছি ছোট 7 সিস্টারে কয়েক দেশ ভ্রমণ করছি, তো আমাদের দেশে কয়েকটা কোম্পানি বিজ্ঞাপন হয়ে যায়, কয়েকটা কোম্পানির পণ্য হটকেক যেতে দেয় না, ডাম্পিং এন্ড ডাম্পিং দিয়ে আটকায় রাখে, তাদের পণ্য আসতেছে। আমার কথা ওপেন করে দাও, আমার পণ্য টিকলে টিকুক না টিকুক। তুমি চীনের সাথে বর্ডারে এগ্রিমেন্ট করছো যে 1 মাইলের ভিতরে লেথাল ওয়েপন ব্যবহার করা যাবে না, তুমি আমাদের লোক পাইলে গুলি করে দাও। আরে ভাই, গরু আসে 300 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে, তোমার ভারতের নিয়ে আসে, তাদের ধরো না, আমার এখানে বর্ডারে আসলে আমার গুলি করে দাও, এটা কি? আমরা তো এই অধিকারগুলো চাই। বাণিজ্য বৈষম্য আছে, পানি আমাদের পানি আটকায় রাখে, বলেন। এই জন্য বলছি যে ভারতকে ফরেন পলিসি চেঞ্জ করতে হবে। শেখ হাসিনার উপরে এখন গোটা 30 এগ্রিমেন্ট, সবচেয়ে মাথা খারাপ হয়েছে কি জানেন? লাস্ট যে এগ্রিমেন্ট করছে সেখানে কিন্তু ট্রানজিটের নামে করিডোর দিয়ে দিয়েছে, ট্রানজিট কিছু না, হ্যাঁ করিডোর, এবং করিডোর লিখছে। এখন
এই মাথা খারাপ হয়ে যায়, 7 সিস্টারে যাওয়ার জায়গা নেই। ওখানে আবার চীন আবার চিকেন নাকি হুমকি দেয়। ওই লাদাখে একবার ইয়ে লাগছে, মানে যুদ্ধ লাগার মতো ভাব হয়েছে, যেহেতু ওখানে অস্ত্র নেওয়ার নাই, ওখানে কুম্ভু কারাতের লোক লাগাবা চীন, বাস এগুলো ধরে ধরে বরফের ভিতরে ঢুকাই দিছে। হ্যাঁ, তো সুতরাং এখন তো চীন কাছে আসছে, এখন ওই যে অনেকেই কষ্ট করছে, পাকিস্তানও কাছে আসতেছে। আমাদের ব্যবসা বাণিজ্য মায়ানমারের সাথে হবে, চীনের সাথে হবে, থাইল্যান্ডের সাথে হবে। প্রতিবেশী দেশ কি কম আছে নাকি? ভারতের সাথে সব ভারত না দিলে না দিবে, আমাদের বিকল্প হবে। আলী নাসের খান, নাহিদ ইসলাম গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নাম ও মতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না, এবং তারা বলেছেন যে এটাই হলো আমাদের শহীদদের প্রতি অঙ্গীকার। আমরা অবশ্যই নাহিদ ইসলামের বক্তব্যকে সমর্থন করি। নাহিদ ইসলাম 3 আগস্টে বলেছেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। দেখুন, পৃথিবীর কোথাও এই ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েমকারী, সেটা ফ্যাসিস্ট মতবাদী হোক ইতালিতে, নাজি পার্টি হোক বা অন্যান্য চিলিতেই হোক অন্যান্য জায়গায়, তো তারা এই নামে রাজনীতি করতে পারে না এবং এই আদর্শের ভিত্তিতে করতে পারবে না। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের এই রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এবং ছাত্রলীগ ইতিমধ্যে নিষিদ্ধ আছে এবং জনদাবির প্রেক্ষিতে পাশাপাশি যারা ফ্যাসিবাদী ব্যবস্থার সাথে যুক্ত ছিল, গণহত্যার সাথে যুক্ত, এবং এই আওয়ামী সন্ত্রাসী এই যে অর্থনীতি, এই মানে আওয়ামী টেরোরিজমের যারা অর্থায়ন করে, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে হবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। শুরু থেকে কিন্তু জনদাবি ছিল যে আওয়ামী মন্ত্রী, আওয়ামী দলদার যে ধরনের সরকারি কর্মচারী, পাশাপাশি তাদের এমপি সংগঠনের বিভিন্ন লোকজন, তাদের ব্যাংক হিসাব কেন জব্দ করা হচ্ছে না। কিছু কিছু আমরা দেখেছি, কিন্তু মোটা দাগে সর্বাংশ যেটি হওয়ার কথা যখন জব্দ করা হয়েছে ততক্ষণে টাকা কিন্তু নেওয়া হয়েছে। এদের হাতে যে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার বললে ভুল হবে, আমরা দেখেছি যে 250 বিলিয়নেরও অধিক টাকা, এই টাকা তো এখন এই দেশকে অস্থিতিশীল করার জন্য, এই আওয়ামী লীগ স্পন্সর্ড এবং দিল্লি স্পন্সর টেরোরিজম চালানোর জন্য আমরা ব্যবহৃত। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের দেশে যারা গণহত্যা চালিয়েছে, 16 বছর যারা ভোটাধিকার নস্যাৎ করেছে, এদেশে মানুষের যারা টুটি চেপে ধরেছে, দিল্লি ঘোষণা দিয়ে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এবং তাদের সরকার তরফ থেকে এবং তাদের রাজনৈতিক দলের ঐক্যের ভিত্তিতে এবং তাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে যে ফ্যাসিলিটি দিচ্ছে, তার মধ্য দিয়ে এখনো বাংলাদেশের বিরুদ্ধে তারা নানান ধরনের উস্কানি দিচ্ছে, নাশকতা চালাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করছে। এর কিন্তু বড় একটা মূল্য রয়েছে। ইন্ডিয়া কিন্তু একটা কনফেডারেশন বা একটা ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, তার দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য সে চ্যালেঞ্জে পড়েছে। সাম্প্রদায়িক রাষ্ট্র, মুসলমানদের বিরুদ্ধে, উগ্র হিন্দুদের লাগিয়ে দেওয়া, দলিতদের বিরুদ্ধে, মণিপুরে আমরা দেখি জলিতে, সেখানে গৃহযুদ্ধ চলছে। তো ভারত এশিয়ার দেশগুলোর জন্য সবচেয়ে অবিশ্বস্ত প্রতিবেশী। তারা কিন্তু কিকআউট হয়েছে এক ছোট দেশ, দ্বীপরাষ্ট্র মালদ্বীপ থেকে। শ্রীলঙ্কা তাদের উপর কোনো ভরসা করে না, নেপাল তো কোনোদিন পাত্তাই দেয় না, আর মিয়ানমার তো একেবারেই তাদের শত্রু জ্ঞানী করে, পাশাপাশি অন্যান্য দেশগুলো। দেখুন, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য, আন্তর্জাতিক রাজনীতির জন্য তাদের বোধোদয় হওয়া উচিত বাংলাদেশের এই 20 কোটি জনগণের বিরুদ্ধে যদি তারা যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধই ঘোষণা করেছে আমাদের হত্যাকারীদের সেখানে আশ্রয় দিয়ে, তাহলে ভবিষ্যতে তার আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে তাকে মূল্য দিতে হতে পারে। কারণ মানে রাজনীতি বিজ্ঞানে এগুলার অনেক ধরনের সূত্র রয়েছে, এগুলার কনসিকুয়েন্স রয়েছে। তো আমরা মনে করছি যে এই গণহত্যাকারীদের, তাদের সাথে বন্দি প্রত্যাপনের চুক্তি রয়েছে, সেটা মানবে। পাশাপাশি আমাদের দেশে যে বিচারিক কার্যক্রম সেটি ত্বরান্বিত হবে। নির্বাচনের সাথে অনেক গুরুত্বপূর্ণ, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা আসবার আগে আমরা দেখেছি নির্বাচন কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশন নিয়োগ হয়ে গিয়েছে। তো এর সাথে যেগুলো জড়িত, যেমন ধরেন পুলিশিং একটা বড়, এটা রিফর্ম না হলে আমরা মনে করছি না লেভেল প্লেইং ফিল্ডে নিরপেক্ষভাবে এই নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়। পাশাপাশি অর্থের বড় ধরনের একটা মানে সংস্থানের ব্যাপার রয়েছে। পাশাপাশি কর্মকর্তাদের ট্রেনিং দিতে হবে, কারণ তারা তো দামি ইলেকশন করবে না, তারা তো রাতের ইলেকশন করবে না, তারা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ডেমোক্রেটিক একটা নির্বাচনের ব্যবস্থা করবে। তো পাশাপাশি আমরা এটি কিন্তু দাবি জানিয়েছি নাগরিক কমিটি এবং অন্যান্য রাজনৈতিক ফোরাম থেকে, যে মানে জনদাবি হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করে। এটা একটা পাইলটিং বা মডেলিং হতে পারে যে নির্বাচন কমিশন কতটা সক্ষম নির্বাচন কন্ডাক্ট করার ব্যাপারে, রাজনৈতিক দলগুলো কতটা
ফেয়ার ইলেকশনের fair ব্যাপারে election যে মানসিকতা প্রস্তুত, পোষণ করে। এটার একটা আমার মনে হয় একটা টেস্ট কেস হওয়া উচিত। ভোটার লিস্টের হালনাগাদ বা অন্যান্য যে ব্যাপার স্যাপারগুলো মৌলিক, এগুলো তো হতেই হবে। বৃহৎ রাজনৈতিক সংগঠনগুলির অসহযোগিতার মনোভাব পোষণ করছে। প্রাথমিকভাবে আপনার সিটি, পৌর এবং উপজেলা, জেলা পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলরদের যে সরানো হয়েছে, বিশেষ করে সিটি কাউন্সিলর সহ পৌর কাউন্সিলরদের, তো সেটি আমরা প্রাথমিকভাবে এগ্রি করছি, সেটি প্রয়োজন ছিল, কারণ ফেসিবাদী অ্যানাবেলাররা সেখানে ছিল। পরবর্তী সময়ে জনদুর্ভোগ যখন বাড়লো, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশের সনদ, স্থায়ী বাসিন্দা সনদ, আমলারা কয়টা দায়িত্ব পালন করবে? একজন ইউনো তিনি পৌরসভার দায়িত্ব পালন করছেন, উপজেলার দায়িত্ব পালন করছেন, একাধিক সুবিধা নিচ্ছেন, তারা কিন্তু ফুলে ফেপে আছেন, তো জনসেবা বিঘ্নিত হচ্ছে। নিজের কাজই যেখানে তারা এত বছর ধরে করতে পারেন নাই, এখনো করতে পারছে না দক্ষতার সাথে, এই বাড়তি দায়িত্ব কিভাবে নেবে এবং জনগণের তাদের সাথে কি তাদের সম্পৃক্ততা রয়েছে? এজন্য আমরা বলছি দ্রুততম সময়ে যদি এই স্থানীয় সরকার নির্বাচনটি হয়ে যায়, তাহলে জনসেবা প্রাপ্তির নিশ্চিতের পাশাপাশি একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল জাতীয় নির্বাচন কন্ডাক্ট করার জন্য নির্বাচন কমিশনের সক্ষমতার ব্যাপারে আমরা জানতে পারবো। তবে এটা সত্য, গত 16 বছরে মানুষ ভোট দিতে পারি না, আমাদের প্রজন্ম আমরা ভোট দিতে পারি না, এটা নিয়েই বড় ধরনের সংকট, এর মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছে। তো এটার প্রতি অন্তর্বর্তীকালীন সরকার দৃষ্টি রাখবে এবং যত দ্রুততম সময়ে একেবারে মৌলিক সংস্কারগুলো করে একটা নির্বাচনের ব্যবস্থা করা যায়, সেটি কাঙ্ক্ষিত, সেটি হওয়া উচিত। আমরা মনে করছি অন্তর্বর্তীকালীন সরকার যে জাতীয় ডায়লগগুলো করছেন, সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে এবং অন্যান্য যে নাগরিক সংগঠনগুলোর সাথে একেবারে সুনির্দিষ্টভাবে এজেন্ডা ভিত্তিক আলোচনা করা উচিত। জাতীয় ঐক্যমত্যের জন্য যে সংস্কার কমিশন করেছেন, সেটি আমরা মনে করি খুব স্পেসিফিক কাজ করবে। কারণ এখন সংস্কার করে দিলে পরে নেক্সট যারা ক্ষমতায় আসবে, তারা যদি পার্লামেন্টে সেটি রেটিফাই না করে, সেটি কিন্তু আবার মুখ থুবড়ে পড়বে। এই জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা তরুণ নাগরিকদের পক্ষ থেকে সেই ঐক্যের জায়গাটা ধরে রাখবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের এখানে দৃষ্টি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সর্বাগ্রে বিচারই নির্ধারণ করবে বাংলাদেশের গতিপথ কোন দিকে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবশ্যই উন্নতি করতে মানুষ কিন্তু নিরাপত্তা চায় এবং মৌলিক অধিকারগুলোর ব্যাপারে নিশ্চয়তা চায়। অন্তর্বর্তীকালীন সরকার এগুলো কিভাবে করতে পারবে রাজনৈতিক সংগঠনগুলোর সাথে, আমরা মনে করছি স্পেসিফিক্যালি এইসব ব্যাপারে আলাপ আলোচনা হওয়া উচিত এবং তাদের সাহায্য সহযোগিতা নেওয়া উচিত। তাহলে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারবো। এম এ আজিজ এবং অ্যাডভোকেট আলী নাসের খান, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।